আগের দিনের মতো আজকেও আমাদের দুটো শব্দের মিনিং মানে দুটো শব্দ সম্পর্কে জেনে তাই চ্যাপ্টারের মধ্যে ঢুকবো। সেটা হলো তাপ গ্রহণ আর তাপ বর্জন। তাপ গ্রহণ তাহলে কাকে বলে, বা তাপ গ্রহণটা কি জিনিস, গ্রহণ শব্দের অর্থ কি, শুধু এইটুকু জানবো, আর বর্জন শব্দের অর্থ কি জানবো। ধরো এই একটা বস্তু, এই বস্তুটা কোনো কিছু যদি টেনে নেয়, এই বস্তুটা কোনো কিছু যদি নিজের মধ্যে টেনে নেয় তাহলে সেটা গ্রহণ করা বোঝায়। আর যদি কোনো কিছু ছেড়ে দেয়, কোনো কিছু ছেড়ে দিচ্ছে, তাহলে সেটা বর্জন করা বোঝায়। তুমি দেখা গেলো কোনো একদিন বিরিয়ানি খেয়েছো, অনেক অনেক করে বিরিয়ানি খেয়েছো, মিষ্টি খেয়েছো, বা ইত্যাদি ইত্যাদি তোমার যা পছন্দের খাবার সব খেয়েছো, একদম পুরো পেট আইঢাই অবস্থা, তুমি আর না পারছো নড়তে, না পারছো কিছু করতে। তো এই অবস্থায় তোমার শরীর আর পারবে না, শেষ পর্যন্ত হয়তো বমি করেও দিতে পারে। ছোটোবেলায় আমার হতো এটা, আমি কোনো অনুষ্ঠান বাড়ি গিয়ে বেশ খেয়ে দিয়ে আসতাম, পেট টেট এমন অবস্থা, মানে ওই যে বলে না গলা পর্যন্ত খেয়ে আসা, সেই রকম অবস্থা আমি খেয়ে আসতাম। এসে সেই গলার জিনিস আর পেটে পৌঁছাতে পারতো না, আবার বমি করে নামিয়ে দিতাম। তো তা এই যে বমি করে ফেলে দেওয়া হলো, তার মানে আমার শরীর পারলো না নিতে, সেটাকে বের করে দিচ্ছে, তার মানে বর্জন করছে। আর যেটা পারলো নিতে সেটা হলো গ্রহণ করা। ক্লিয়ার হলো? তা এইরকম কোনো কিছু তাপ যখন গ্রহণ করে, মানে কোনো একটা বস্তু আছে, এই একটা ধরো বস্তু, এ যখন তাপ জিনিসটাকে, তাপ শক্তিটাকে যখন টেনে নেবে তার মানে গ্রহণ করবে, আর যদি ছেড়ে দেয় তাপটাকে তাহলে বর্জন করবে। এই হলো ব্যাপার। ক্লিয়ার হলো এইটুকু? সহজ কথায় বোঝো, কোনো একটা ধরো কঠিন বস্তু আছে, মানে একটা সলিড বস্তু, এই পেনটা একটা সলিড শক্তপোক্ত জিনিস, তার মানে এটা একটা সলিড বস্তু বা কঠিন বস্তু। আর এর যে অবস্থাটা, এই যে গঠনটা পেয়েছে, এর যে শক্ত শক্ত ভাবটা, এইটা হলো এর অবস্থা। তো এই কঠিন অবস্থায়, কোনো একটা কঠিন অবস্থায় যদি আমরা তাপ দিই, আর এই বস্তুটা যদি তাপ গ্রহণ করে, আমি এর কাছে আগুন নিয়ে আসলাম, আগুন নিয়ে এসে এর গায়ে তাপ দিচ্ছি, তাহলে এই তাপটা গ্রহণ করবে। গ্রহণ করলে এটা তো প্লাস্টিক জিনিস, তার মানে এটা গলে যাবে। তাহলে কি হলো, তাপ গ্রহণ করলো অর্থাৎ তাপ টেনে নিল, নিয়ে সেটা তরলে রূপান্তরিত হয়ে গেল বা তরল অবস্থায় চলে যাবে। এবং যদি তরল কোনো একটা পদার্থ থাকে, ধরো ওই প্লাস্টিকটায় যখন গলে গেল, গলে যাওয়ার পরে আমি যখন ওটাকে রেখে দেবো ওইভাবে, ওর মধ্যে যদি আর কোনো তাপ না দিই, ওইভাবে যদি ফেলে রেখে দিই, তাহলে ধীরে 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 এই তরল অবস্থাটা কি হবে, তাপ তো ছেড়ে দেবে, তখন ওই যে তরল যে প্লাস্টিকটা সেটা তাপ ছাড়তে শুরু করবে। তাপ ছেড়ে দিলে সেটা তখন এই তাপ বর্জন করা শুরু করছে, ছেড়ে দিচ্ছে মানে তাপ বর্জন করছে, আস্তে আস্তে আবার সে কঠিনে ফিরে যাবে। বোঝা গেল? এবার কোনো একটা তরল অবস্থা, কোনো একটা বস্তু আছে, মানে ধরো এই প্লাস্টিকটাই যখন তরল অবস্থায় আছে, তো তরল অবস্থায় যদি আমি আরও তাপ দিই, অর্থাৎ এ যদি আরও তাপ গ্রহণ করে, তাহলে একটা অবস্থা আসবে যখন এ বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। এর মধ্যে থেকে কিছু কিছু জিনিস যেটা বাষ্পে রূপান্তরিত হয়ে যাবে। তো ওই যে অবস্থাটা, তার মানে এটা তাপ গ্রহণ করার জন্য হলো বাষ্প অবস্থায় চলে যাচ্ছে। বাষ্প অবস্থায় কোনো কিছু যদি আবার যদি তাপ যদি বর্জন করে, অর্থাৎ যদি ছেড়ে দেয়, তখন তাপ যদি বর্জন করে তখন সেটা আবার তরল অবস্থায় ফিরে আসে। ক্লিয়ার হলো? এই গোটা জিনিসটা হচ্ছে। আবার যদি তরল অবস্থায় যদি তাপ বর্জন করে, তাহলে আবার কঠিনে ফিরে আসবে। তো এই জিনিসটা আমাদের হয়ে থাকে। এখান থেকে আমরা জানবো গলন কি জিনিস। দেখো, গলন শব্দটা গলে যাওয়া শব্দটার সাথে রিলেটেড, মানে আমাদের মোমবাতি গলে যায়, প্লাস্টিক গলে যায় আগুনের পাশে গেলে। তো আমরা বুঝতে পারলাম যে গলন বলতে বোঝানো হচ্ছে কোনো একটা কঠিন বস্তু যখন তরলে রূপান্তরিত হয়, তাপ গ্রহণের মাধ্যমে যখন কোনো কঠিন বস্তু তরলে রূপান্তরিত হয়, সেই ঘটনাটাকে গলন বলে। সেই ঘটনাটাকে কি বলা হচ্ছে? গলন। ক্লিয়ার হলো? গলন তাহলে কি জিনিস? এবার জানতে হবে গলনাঙ্ক কাকে বলে। দেখো, প্রত্যেকটা বস্তু আলাদা আলাদা হয়, মানে প্লাস্টিক, লোহা, অ্যালুমিনিয়াম, তামা, এই প্রত্যেকটা তো আলাদা আলাদা জিনিস। কারোর তাপ সহ্য করার ক্ষমতা বেশি, কারোর কম। আমাদের মানুষের ক্ষেত্রেও তো তাই, কেউ কম গরম সহ্য করতে পারে, আবার কেউ বেশি গরম সহ্য করতে পারে। তো ওই রকম ব্যাপার, কোনো বস্তু তার বেশি তাপ প্রয়োগ করার পরে সে গলে যায়, আবার কোনো বস্তু কম তাপ প্রয়োগ করলেই গলে যেতে পারে। যেরকম আগের দিন আমি বোঝাচ্ছিলাম যে লোহা আর মোমবাতি, মোমকে যদি আমরা আগুনের পাশে নিয়ে যাই, তাহলে ইজিলি সেটা গলে যাবে। কিন্তু একটা লোহাকে যদি সাথে আগুনের মানে কাছে যদি নিয়ে যায় অল্প টাইমের মধ্যে, সেটা কি আর
গলে যাবে না, ওকে অনেক তাপ দিতে হবে, অনেক উষ্ণতা তার দরকার, তারপরে গিয়ে সেটা গলবে, অনেক তাপ দেওয়ার পরে গিয়ে তাই গলবে, তাই তো হয়। তো এইরকম প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা হয়ে থাকে গলনের মান। মানে আমি গলানোর জন্য কোনো একটা বস্তুকে গলাতে চাইছি, তাহলে গলাতে গেলে আমার প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণ তাপ দিতে হবে। ক্লিয়ার হলো? প্রত্যেকটা বস্তুর যে একটা নির্দিষ্ট যে তাপটা আছে, একটা নির্দিষ্ট পরিমাণ যে তাপ দেওয়ার পরে সেই বস্তুটা গলে যাবে, ওই নির্দিষ্ট ওই তাপটাকে, মানে ওই ওই যে উষ্ণতা, তাপ বলতে আমি বলতে চাচ্ছি ওই যে উষ্ণতাটা, ওই উষ্ণতাটাকে গলনাঙ্ক বলে। সহজে বলি, আরও সহজ করি। ধরো এই প্লাস্টিককে আমি তাপ দিলাম সামান্য পরিমাণে, গললো না। এবার আরও একটু তাপ বাড়িয়ে দিলাম, উষ্ণতা বাড়ানো হলো, উষ্ণতা যেই একটু বাড়লো তারপরে এটা গলে গেল। তো যে উষ্ণতাতে এই বস্তুটা, এই প্লাস্টিকটা গলতে শুরু করলো, ওই যে উষ্ণতাটা, ওই উষ্ণতা হলো এই বস্তুর গলনাঙ্ক। আমি কথার কথা যদি ধরে নিই, 70 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে নিয়ে গেলে এটা দেখালো গলে যাবে, ঠিক আছে? তো আমি এর উপরে 70 ডিগ্রি সেলসিয়াস দিলাম, এ গলে গেল, তার মানে এই প্লাস্টিকটার গলনাঙ্ক হলো 70 ডিগ্রি সেলসিয়াস। সহজে বোঝা গেল? এই ব্যাপারটা হলো গলনাঙ্ক। শুধু সংজ্ঞা লেখার সময় একটা জিনিস লিখে দিতে হবে যে স্থির চাপে, মানে চাপটাকে আমি চেঞ্জ করব না, এর যে প্রেশারটা চারিদিক থেকে যে চাপটা হচ্ছে সেই চাপটা ফিক্সড থাকবে, তার আমি চেঞ্জ করতে পারবো না। এবার চাপ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা হয়, তার মানে প্রত্যেকটা ওই বস্তুর যে আলাদা আলাদা চাপ সেটাকে নির্দিষ্ট রেখে দিতে হবে, সেটাকে চেঞ্জ করা যাবে না। ক্লিয়ার হলো? এর সংজ্ঞা অবভিয়াসলি নোটে আছে, পেয়ে যাবে। নোট যারা পাচ্ছ, নোট যারা নিচ্ছ তারা তো পাবে, আর পারলে স্ক্রিনের উপরে দিয়ে দেবো, এডিট করে বসিয়ে দেবো, তোমরা লিখে নিতে পারো। আমরা জানলাম গলন কাকে বলে, তাই তো? গলনের বিপরীত জিনিস, এটা গলে যাচ্ছে, আর গলাটা শুকনো হলে, মানে গলাটা যদি তরলে পরিণত মানেই তো গলন হচ্ছে, এর বিপরীত কি হবে? কঠিন অবস্থা। তার মানে আমাদের যেটা জানতে হবে সেটা হলো কঠিনী ভবন কাকে বলে। তো এক্ষেত্রে আমরা বলেছি গলনের ক্ষেত্রে যে কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়ার ঘটনাকে গলন বলে। তাহলে উল্টো বলবো, তরল থেকে কোনো একটা তরল বস্তু যখন কঠিনে রূপান্তরিত হয়, তাপ বর্জনের মাধ্যমে যখন কঠিনে রূপান্তরিত হয়, তাকে কঠিনী ভবন বলা হয়। আর এই যেই আমরা কঠিনী ভবনের কথা আসি, কঠিন মানে কি? সলিড হয়ে যাচ্ছে। বরফ আমরা জমানোর জন্য কিসের মধ্যে রাখছি? ফ্রিজের মধ্যে। ফ্রিজ মানে হচ্ছে যেটা জমিয়ে দেয়। এর নামটা কেন হয়েছে ফ্রিজ? কারণ জমাচ্ছে, তাই ফ্রিজিং মানে জমানো। হ্যাঁ, ফ্রিজ মানে জমানো কোনো জিনিসকে। তাই আমরা বলতে পারি ফ্রিজিং করা। ফ্রিজিং কাকে বলে? গলনাঙ্ক, যেটা বললাম এর আগে, গলনাঙ্ক, ইংলিশে গলনাঙ্ককে বলা হয় মেল্টিং পয়েন্ট। আর এক্ষেত্রে আমাদের জমানোর ক্ষেত্রে হবে ফ্রিজিং পয়েন্ট, মানে কোন পয়েন্টে গিয়ে ফ্রিজ হবে, জমবে। মানে সহজে যদি এটা বলি তাহলে কি হবে? কোনো একটা তরল পদার্থ আছে, ধরে নাও জল তরল পদার্থ আছে, ওটাকে আমি সলিড করব, মানে বরফে রূপান্তরিত করব। তা বরফে রূপান্তরিত করার জন্য আমার একটা ফিক্সড তাপমাত্রায় নিয়ে যেতে হবে, উষ্ণতাতে নিয়ে যেতে হবে। সেটা কি জিনিস? সেটা কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সহজে বোঝো যে একটা নির্দিষ্ট তরলটাকে আমি কঠিনে নিয়ে যাচ্ছি, সেটার জন্য যে কোনো তরলের ক্ষেত্রে আলাদা আলাদা পরিমাণের উষ্ণতা প্রয়োজন হয়। ধরো জলের ক্ষেত্রে 0 ডিগ্রি সেলসিয়াস হতে পারে, অন্য ক্ষেত্রে অন্য ডিগ্রি সেলসিয়াস, মানে কোনো ক্ষেত্রে মাইনাসে নিয়ে যেতে হবে, -1 ডিগ্রি 2 ডিগ্রি সেলসিয়াস হতে পারে। তো এটাই আমি বলছি, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা উষ্ণতার প্রয়োজন হয়। তো জলটা যখন আমি 0 ডিগ্রি সেলসিয়াসে নিয়ে যেতে পারবো, তখন এই জলটা কিন্তু বরফে কনভার্ট হয়ে যাবে। তো এই বরফে পরিণত হওয়ার এই যে ঘটনা, সেটাকে তো বলা হচ্ছে কঠিনী ভবন। এবং এই যে কঠিনে পরিণত হওয়ার জন্য একটা ফিক্সড উষ্ণতার প্রয়োজন পড়ছে, কত? 0 ডিগ্রি সেলসিয়াস। এইটা হলো এই জলের ক্ষেত্রে বা এই বস্তুটার ক্ষেত্রে বা এই পদার্থটার ক্ষেত্রে এটা হলো এর ফ্রিজিং পয়েন্ট বা হিমাঙ্ক। এটা হলো ব্যাপার। ক্লিয়ার হলো? সংজ্ঞা আমি এই স্ক্রিনের উপরে দিচ্ছি। এক্ষেত্রে আমাদের ওই একটা জিনিস জুড়তে হবে, যেটা হচ্ছে ফিক্সড, স্থির চাপটা হবে স্থির, চাপকে চেঞ্জ করা যাবে না। যে প্রেশার, এই পেনটার উপরে যে আমি চাপ দিচ্ছি, এটাই তো চাপ বলা হয়। এই প্রেশারটা ফিক্সড থাকবে। ক্লিয়ার হলো? দেন আমরা পরের টপিকে চলে যাব। তো আমাদের এর পরে দেখতে হবে যেটা
ব্যতিক্রম থাকে কিছু কিছু উদাহরণ, এটা মাথায় রাখতে হবে, ইম্পর্টেন্ট, যেহেতু এটা ব্যতিক্রম ধর্মী তাই পরীক্ষা আসতেই পারে। যে কাঁচ, মাখন, চর্বি, মোম, পিচ, এই ধরনের যে জিনিসগুলো ইত্যাদি, এই ধরনের জিনিসগুলো কোনো নির্দিষ্ট গলনাঙ্ক বা হিমাঙ্ক থাকে না। মানে কোনো চর্বির ক্ষেত্রে যা হিমাঙ্ক, এর যা গলনাঙ্ক হবে, মানে চর্বি তো জানো, তো সেই চর্বি বা ফ্যাট আর কি, আমাদের মোটা হয় যে জিনিসটার জন্য, সেইটা হলো চর্বি বা ফ্যাট। তো সেই জিনিসটা কোনো চর্বির ক্ষেত্রে, আমি কথার কথা ধরে নিচ্ছি, তুমি যে কোনো প্রাণীরই হোক না কেন, চর্বি তুমি যদি রাখো, সেই চর্বিটা যত ডিগ্রি সেলসিয়াসে আমি সেটাকে গলাতে পারবো, অন্য প্রাণীর চর্বিকে আমি অন্য আর কি অন্য টেম্পারেচারে আমাকে গলাতে হবে, সেরকম হতেই পারে। তাই বলছে চর্বির হিমাঙ্ক বা গলনাঙ্ক সেম হয় না। মোমেরও তাই, ঠিক আছে, কোনো মোম বেশি দ্রুত হয়ে যাবে, কোনো মোম একটু লেট হবে। পিচের ক্ষেত্রে তাই, মাখন তাই, কাঁচও তাই। তো এইগুলো তাই বলা হয়েছে যে হিমাঙ্ক আর গলনাঙ্ক সেম থাকে না, মানে আলাদা হয়, নির্দিষ্ট হয় না আর কি। এবং 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 এই সাথে পদার্থের গলনাঙ্ক এবং হিমাঙ্কের মান সেম থাকে না। দেখো এখানে পারদ, বরফ, সোনা, তামা, ঢালাই, লোহা, এদেরকে লেখা হয়েছে, আর এদের দেখো হিমাঙ্ক আর গলনাঙ্ক সেম। ডিগ্রি সেলসিয়াস মানে পারদকে গলনাঙ্ক, মানে পারদকে গলাতে গেলে আমার -39.5 ডিগ্রি সেলসিয়াস প্রয়োজন, মানে আমি এতেই গলিয়ে দিতে পারবো। আর হিমাঙ্ক -39. আচ্ছা, এগুলোর ক্ষেত্রে সেম হয় কেন, আমি জলের ক্ষেত্রে আগে যদি বলি, এইটাকে বোঝো। 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে বরফ জমে যায়, হ্যাঁ, মানে জল, এই যে তরল আছে সেটা বরফ জমে যাচ্ছে, এটা বরফ হয়ে যাচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে। এবার আমি যদি বরফটা জাস্ট বাইরে এনে রেখে দিই, সেটা যদি তরলে জাস্ট কনভার্ট হয়ে যায় সাময়িক, একদম সাথে সাথে, তাহলে ওই জলটার তাপমাত্রা মেপে দেখবে, টেম্পারেচার মেপে দেখবে 0 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। তার মানে বরফ থেকে জলে কনভার্ট হওয়ার জন্য 0 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন পড়ছে, মানে 0 ডিগ্রি সেলসিয়াসে এটা কিন্তু কনভার্ট হয়ে গেল, 0 ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট হয়ে গেল। এই বরফটা সলিড ছিল, যেটা সলিড অবস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার ছিল, সেটা থেকে তরল হওয়ার সাথে সাথে তরলটাও কিন্তু 0 ডিগ্রি সেলসিয়াসেই আছে। তার মানে সেম পরিমাণ, সেম মান দুটোর ক্ষেত্রে সেম, 0 ডিগ্রি 0 ডিগ্রি। এই কথাটাই আমাদের পারদের ক্ষেত্রে প্রযোজ্য। আমরা যদি হিমাঙ্কটা দেখি, অর্থাৎ আমি যদি জমাতে দেখি, মানে পারদকে যদি আমি জমাই, তাহলে জমাতে গেলে আমার -39.5 ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন। আর ওই অবস্থাতেই যদি আমি বাইরে রেখে দিই, তাহলে এটাও -39.5 ডিগ্রি সেলসিয়াসেই আবার গলে যাবে। এই রকম সোনার হচ্ছে 1063 ডিগ্রি সেলসিয়াস, এটারও তাই। আর তামার ক্ষেত্রে হচ্ছে 1083, এটা 1083। আর ঢালাই লোহার ক্ষেত্রে 1200, প্রায় 1200 আর কি ডিগ্রি সেলসিয়াস গলনাঙ্ক বা হিমাঙ্কের মান। ক্লিয়ার হলো? এই কটা জাস্ট মুখস্থ করে নেবে, শর্ট কোশ্চেনে আসতে পারে যে তামার হিমাঙ্কের মান কত, বা লোহার বা সোনার হিমাঙ্কের মান কত, বা গলনাঙ্ক কত, এরকম। আর এইগুলো থেকে প্রশ্ন দিতে পারি কি, কাঁচ, মাখন, চর্বি, মোম ইত্যাদি, এই নাম কোনো একটা দেবে যে এর মধ্যে কোনটার গলনাঙ্ক ও হিমাঙ্ক সেম থাকে না আর কি, মানে নির্দিষ্ট নেই। অপশান দিচ্ছি: সোনা, লোহা, ঢালাই লোহা, হ্যাঁ, তারপরে হচ্ছে তামা আর মোম। এর মধ্যে কার এই 1 নম্বর অপশান, 2 নম্বর অপশান, 3 নম্বর অপশান, 4 নম্বর অপশান, এই চারটের মধ্যে কার গলনাঙ্ক হিমাঙ্ক নির্দিষ্ট থাকে না? অপশানে লিখে দাও, মানে কমেন্টে লেখো এই চারটের মধ্যে থেকে। ইজি জিনিস, পেরে যাবে আমি জানি, তাও দিলাম, জাস্ট তোমরা মনোযোগ সহকারে দেখছো কিনা তার জন্য, জাস্ট ভিডিওটা চালিয়ে রেখে দিয়েছো কিনা সেটা বোঝা যাবে। বোঝা গেল? আশা করা যায় বোঝা গেছে। তা এটা লেখো, তাড়াতাড়ি লিখে ফেলো তো। যখন কোনো একটা তরল পদার্থ আছে, সেই তরল পদার্থটা যখন কঠিনে রূপান্তরিত হয়, তখন তা আয়তনে কমে যায়। আয়তনে কমে যায় বলতে কি বোঝানো হচ্ছে? দেখা গেলো এতটা তরল অবস্থায় এতটা আছে, তাহলে সেটা যখন কঠিনে রূপান্তরিত হবে তখন সেটা সাইজ ছোট হয়ে যাবে। কেন হয়? সহজে যদি আমি একটু ভালো করে যদি কনসেপচুয়ালি বা একটু ছবির মতনভাবে ভাবার চেষ্টা করি, তাহলে ব্যাপারটা এরকম হয়। জলের ক্ষেত্রে জলটা কিন্তু দেখবে জল চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে তো। আমি জল দিয়ে এক্সাম্পল দিচ্ছি, বাট জল কিন্তু ব্যতিক্রমী।
আচ্ছা, জলের কথা বাদ দাও, আমাদের মোমের কথা যদি ভাবি, মোম যদি আমরা আগুনে নিয়ে যাই, তাহলে আগুনে যখন টাচ করা হবে, আগুনের সংস্পর্শে আসলে মোমটা তো তরলে রূপান্তরিত হয়ে যায়। এবার তরল অবস্থায় দেখবে মোমটা ছড়িয়ে ছিটিয়ে থাকে, বেশিটা জায়গা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকছে, তার আয়তনটা বেড়ে যাচ্ছে। কিন্তু ওই মোমটা যখন সলিড অবস্থায় আসে তখন কি হয়, ওর ভেতরের অণুগুলো, ওর ভেতরের যা কণাগুলো আছে সেগুলো গাঢ়ভাবে, সেগুলো আঁটোসাঁটোভাবে অবস্থান করে, তখন তার আয়তনটা কমে যায়। এই কারণেই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তরল অবস্থা থেকে যখন কঠিন অবস্থায় কোনো পদার্থ যায় তখন তার আয়তন কমে। আর ব্যতিক্রম জল, ঢালাই লোহা আর পিতল, এই যে তিনটে জিনিস আমাদের সিলেবাস অনুযায়ী এই তিনটে জিনিসের নাম আছে, তো এই তিনটে জিনিসই আমাদের ইম্পর্টেন্ট। আর তিনটে জিনিসের মধ্যে কোন দুটো বেশি ইম্পর্টেন্ট বলি, বেশি কোশ্চেন আসতে পারে জলের থেকে আর পিতল থেকে, এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসতে পারে। কি কোশ্চেন আসবে আমি বলবো, তার আগে এই কনসেপ্টটা বোঝাই। জল আর ঢালাই লোহার পিতল, এই তিনটে জিনিস যখন তরল অবস্থায় থাকে, তরল থেকে যখন কঠিনে রূপান্তরিত হয়ে যায় তখন তাদের আয়তন বেড়ে যায়। যখন তুমি দেখবে জলটা যখন বরফে কনভার্ট করবে, ফ্রিজে রেখে দিয়ে বরফে কনভার্ট করবে, তখন তার আয়তন বাড়ছে, তখন তার আয়তন বেড়ে যাচ্ছে। এই আয়তনটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে জল যে অবস্থায় থাকে ওটা যখন বরফে রূপান্তরিত হয়, তরল অবস্থা থেকে যখন বরফে রূপান্তরিত হয়, তখন বরফের ভেতরে তারা আঁটোসাঁটোভাবে থাকে না, মানে একটু খাঁচের মতো, বিভিন্ন রকম ভেতরে আর কি ফাঁপা জায়গা থেকে খাঁচের মতন অবস্থান করে, যে কারণে সাইজটা বেড়ে যায়। পিতলের ক্ষেত্রে তাই, ঢালাই লোহার ক্ষেত্রেও তাই বলা যায়, এরা আয়তনটা বেড়ে যাবে। বোঝা গেল? এবার এখান থেকে কি প্রশ্ন আসতে পারে, এই যে জলটা মানে আমাদের এই প্রশ্নটা আসতে পারে যে আয়তনে যে বেড়ে যাচ্ছে, তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় যে আয়তনটা বাড়ছে, এটার দু একটা এক্সাম্পল। জলের ক্ষেত্রে কি এক্সাম্পল হতে পারে, শীতপ্রধান দেশে জলের যে পাইপ, সেই জলের পাইপের মধ্যে যখন ওখানকার তাপমাত্রা যখন 0°C নিচে বা 0°C সমান চলে আসে, তখন ওই জলটা জমে গিয়ে পাইপটা ফেটে যায়, কারণ আয়তন বাড়ছে। তার মানে যতটা জল ওই পাইপের মধ্যে আছে তখন আয়তনটা বেড়ে গিয়ে পাইপটাকে ফাটিয়ে দিচ্ছে। আবার গাড়ির মধ্যে যে মোটর, সেই মোটরের যে রেডিয়েটার হয়, গাড়ির মোটরের যে রেডিয়েটার হয়, সেই রেডিয়েটারের মধ্যে যখন জল থাকে, সেই জল জমে গিয়ে রেডিয়েটার ফাটিয়ে দেয়। তো এই সেম কথায় আসছে যে রেডিয়েটার ফাটিয়ে দিচ্ছে। বা পাথরের মধ্যে না জল জমা থাকে, সেই পাথরের মধ্যে যে জলটা জমা থাকে, সেই জলটা বরফে কনভার্ট হয়ে গিয়ে, মানে প্রচুর যদি ঠান্ডা পড়ে তাহলে সেই জলটা জমে গিয়ে পাথরের ভেতরে, এবার যখন জমে যাচ্ছে তার মানে ভেতরের তরল অবস্থায় ছিল যতটা সে আয়তন ছিল, যেই কঠিনে রূপান্তরিত হলো, বরফটা হয়ে গেল, তরল থেকে যেই বরফে রূপান্তরিত হলো, তখন ওর আয়তনটা বাড়ছে। ফলে পাথরের ভেতরের যে জলটা সেটা কিন্তু আয়তনে বাড়ছে, আর আয়তন যদি বাড়ে তার মানে সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে। আয়তন বাড়লে বরফটা বাইরে বেরিয়ে আসার মানে একটু চাপ দেবে দেওয়ালের দিকে, পাথরের দিকে চাপ দেবে, ফলে পাথরটা ফেটে যায়, মাঝখান থেকে ফেটে যাচ্ছে। আর এই ফেটে যাওয়ার জন্য অনেক সময় ধস নামে পাহাড়ি অঞ্চলে। বরফের ঘনত্ব জলের তুলনায় কম হয়, কারণ জল যতটা না গাঢ় হয় তার থেকে কিন্তু বরফ কম গাঢ় হয়, সহজ কথা। তার মানে ঘনত্বটা বেশি হয় কার, জলের, তার জন্য জলের ওপরে বরফ ভেসে থাকতে পারে। শীতপ্রধান দেশে যদি ব্যাপক ঠান্ডা পড়ে তাহলে 0°C বা তার কম টেম্পারেচার যদি থাকে, তখন ওই পুকুর বা নদীর জলের উপরিস্তর বরফ জমে যায়। আর বরফ জমে যাওয়ার পরেও ওপরের অঞ্চলটা বরফ জমা থাকলেও ওই নদীর বা পুকুরের তলার জলটা বরফে কনভার্ট হয় না। বরফ এবং জল দুটোই তাপের কুপরিবাহী হয়, মানে ভালো পরিবহন করে না আর কি। কুপরিবাহী মানে করে না, এটা না, করে বাট কম করে, সেটার জন্য বলছে কুপরিবাহী। যে কারণে বরফ ভেতরের জলটাকে জমতে দেয় না, উপরের যে বরফের লেয়ারটা পড়ে যায়, মানে ধরো এটা যদি পুকুর হয় এর উপরের লেয়ারটা বরফ জমে গেছে, এই জায়গাটা বরফ জমে গেছে, এই নিচের অঞ্চলটা জলই থেকে যায়, ওখানটায় বরফ জমতে দেয় না, যে কারণে নিচের যে জীবগুলো থাকে, যেমন মাছ বা যে কোনো উদ্ভিদ যদি থাকে, সেগুলো বেঁচে থাকতে পারে সহজেই। আর আমি যদি জলের ক্ষেত্রে কথাগুলো যেটা শেষ হয়েছে, আমি যদি পিতলের কথা বলি, পিতলের কোন বৈশিষ্ট্যের জন্য মূর্তি তৈরির সময় পিতলকে ব্যবহার করা হয়? কারণ পিতল তরল অবস্থায় যা থাকে সেটা যখন কঠিনে রূপান্তরিত হয়, তরল অবস্থা থেকে যখন কঠিন অবস্থায় রূপান্তরিত হয়, তখন এর আয়তনটা বাড়ে,
যে কারণে তরল অবস্থায় কোনো ছাঁচের মধ্যে যখন পিতলকে ঢালা হয় তারপরে যখন সে জমে যাওয়ার পরে সেটা ওই ছাঁচটার রূপ আর কি একদম আঁটোসাঁটোভাবে আটকে যায়, ছাঁচের মধ্যে একদম ছাঁচের শেপ পায়, যে কারণে মূর্তিটা ভালোভাবে গঠন করা যায়, মূর্তিটা ভালোভাবে তৈরি হয়, যে কারণে পিতল দিয়ে আমরা তৈরি করি মূর্তিকে। বোঝা গেল? এটার যদি গোটা অ্যান্সারটা তুমি খাতায় লেখা আর কি পেতে চাও লেখা রূপে, তাহলে নোটস ফলো করো, গ্রুপে গিয়ে জয়েন হও, পেয়ে যাবে। একটা জিনিস এখানটায় যেহেতু লেখা আছে আমি তাই এর সাথে সাথে বলে দিই, কোনো জিনিসের যদি আয়তন যদি কমে যায় তাহলে ঘনত্ব বাড়বে, আয়তন কমলে ঘনত্ব বাড়বে, আর যদি আয়তন বাড়ে তাহলে ঘনত্ব কমবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাথায় রাখবে। মানে এই দুটো একে অপরের তোমার ব্যস্তানুপাতিক সম্পর্কে থাকে। দেখো, গলনাঙ্ক কমে যায় এই কথাটার মানে হলো বস্তুকে গলাতে গেলে, কোনো একটা বস্তু আছে যে বস্তুটাকে গলাতে গেলে আমার তাপ কম দিতে হবে, ঠিক আছে? গলনাঙ্ক কমে যাওয়া, গলনাঙ্ক মানে কি? গলনাঙ্ক মানে ওই যে কোনো একটা বস্তু কত ডিগ্রি সেলসিয়াসে গলে যাচ্ছে, তো সেইটা আমার যদি চাপ বাড়িয়ে দেওয়া হয় সেই বস্তুর উপরে, মানে গলনাঙ্ক কমে যায় যদি কথাটা বলে, তাহলে বুঝতে হবে যে কম তাপে সেটা গলতে শুরু করবে। ক্লিয়ার হলো? আর যদি গলনাঙ্ক বেড়ে যায় বা বৃদ্ধি পায় বলে, তাহলে বুঝতে হবে যে বস্তুকে গলাতে আমার বেশি তাপ দিতে হবে, বস্তুকে গলানোর জন্য আমার বেশি তাপ দিতে হবে। এই দুটো মিনিং তো ক্লিয়ার হয়েছে। এইবার এই দুটো লাইনের উপরে বেস করে, মানে এই দুটো শব্দের উপরে, গলনাঙ্ক কমে যাওয়া বা গলনাঙ্ক বেড়ে যাওয়া, এইটার উপরে বেস করে আমরা একটা প্রশ্নের অ্যান্সার করতে পারবো। সেটা হলো, দুটি বরফের টুকরোকে যদি আমরা চেপে ধরে রাখি, অনেক সময় আমরা হাত দিয়ে চেপে ধরে রাখতে পারি, এবার এখানে তো নির্দিষ্ট করে বলেনি যে হাত দিয়েই চেপে রাখতে হবে, সেটা অন্য কোনো মাধ্যম দ্বারাও আমরা চেপে রাখতে পারি। তো যদি চেপে রাখা হয় তাহলে বরফের টুকরো দুটো চেপে ধরে রাখার পরে তার জোড়া লেগে যায়। কেন জোড়া লাগে সেইটাই জিজ্ঞাসা করেছে। তো এখানে আমি একটা লাইন লিখে দিয়েছি, কারণ গোটাই অ্যান্সারটা স্ক্রিনে উঠছে, বাট বোঝানোর জন্য আমি একটা লাইনটা বিশেষ করে লিখেছি। এখানে বলা হয়েছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কমে যায়। তাহলে বরফের গলনাঙ্ক কমছে, তার মানে বস্তুতে গলাতে হলে কম তাপ দিতে হবে, কম তাপ দিলেই সেটা গলতে শুরু করবে। এবার কি বলেছে? চাপ বাড়ানো হলে, আমি ধরো হাতের মাঝখানে বরফের দুটো টুকরো রেখেছি, আমি চেপে ধরেছি, তাহলে চাপ যত বাড়াবো তত গলনাঙ্ক কী হবে? কমতে থাকবে। তার মানে কম উষ্ণতাতে বরফটা গলতে শুরু করলো। এবার এই অবস্থায় তো গলছে, আমি যদি এবার চাপ ছেড়ে দিই, মানে চাপটা যদি কম করে দিই, তখন চাপ যেই কম করে দেবো, এর মধ্যে গলনাঙ্ক যেটা কমে গেছিলো সেটা গলনাঙ্ক বেড়ে যাবে। অর্থাৎ প্রথম অবস্থায় বোঝো, এই গলনাঙ্ক যখন কমে গেছিলো তখন কিন্তু চাপ বাড়ানোর জন্য গলনাঙ্ক কমে গেছিলো, তার মানে এটা গলতে শুরু করেছে, কম উষ্ণতাতে গলতে শুরু করেছে, এবং ভেতরে ওই যে দুটো জায়গা, বরফের যে জায়গাটা মিশছে সেই জায়গাটায় গলতে শুরু করেছে, ওখানটায় বরফটা জলে রূপান্তরিত হয়েছে। এবার যে আমি চাপ কম দিয়াতে গলনাঙ্ক আমার বেড়ে গেছে, তার মানে তখন আমার কম উষ্ণতাতে আর গলবে না, এবং ওই জায়গাটা তখন জোড়া লেগে যাবে, মানে আবার বরফে রূপান্তরিত হয়ে যাবে। বোঝা গেল? বরফে রূপান্তরিত হয়ে গেলে জোড়া লেগে যাবে, কারণ মাঝখানটায় তো জলে রূপান্তরিত হয়ে গেছিলো প্রথমে, গলনাঙ্ক যখন কমে গেছিলো তখন জলে পরিণত হয়েছে, এবার জলটা আবার বরফে রূপান্তরিত হয়ে ফলে জোড়া লেগে যাবে। এই জিনিসটা হওয়ার জন্য দুটো বরফ জোড়া লেগে যায়। তার মূল গোটা অ্যান্সারের মধ্যে তুমি কি লিখবে সেটা দেখো স্ক্রিনে উঠছে, লিখে নেবা। ওকে, দেন বলেছে চাপ বাড়ালে বরফের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হয়, মানে আমি যদি চাপ বাড়িয়ে দিই, চাপ যদি বাড়ানো হয় তাহলে বরফের গলনাঙ্কের কিরূপ পরিবর্তন হবে। চাপ বাড়ানো হলে বরফের গলনাঙ্ক কমে যায়, যেটা এখানটায় আমি লেখা আছে, সেম লাইন এখানেও লেখা আছে। ক্লিয়ার হলো? এর সাথে আরেকটা লাইন জুড়তে পারি যে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় 0.0007 ডিগ্রি সেলসিয়াস কমে যায়। এই ভ্যালুটাকে মনে রাখতে হবে, কারণ বেশ অনেকগুলো স্কুলেই এই লাইনটা তুলে বা এই শর্ট কোশ্চেনটা দিয়ে থাকে যে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান পরিমাণ চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কতটা কমে যায় বা গলনাঙ্ক কিরূপ পরিবর্তন ঘটে, তাহলে লিখতে হবে বরফের গলনাঙ্ক প্রায় এতটা কমে যায়। ঠিক আছে? সেম টাইপের আরও একটা প্রশ্ন আছে এই জায়গায়, যে এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ বাড়ালে, এখানে বলেছিল এক বায়ুমণ্ডলীয় চাপের সমান চাপ
বাড়ালে বরফের গলনাঙ্ক প্রায় এতটা কমে যায়। তো এখানটায় ওটা বরফ না দিয়ে এখানটায় দিয়েছে মোম। তো চাপ বাড়ানো হলে মোমের গলনাঙ্ক কি পরিবর্তন ঘটে? তো মোমের গলনাঙ্ক প্রায় 0.04 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যায়। এর ক্ষেত্রে বেড়ে যাচ্ছে আর এর ক্ষেত্রে কমে যায়। এই জাস্ট দুটো অ্যান্সার মনে রাখবে, ঠিক আছে? মনে রাখা ভালো, কারণ এই দুটো প্রশ্ন থেকে দিতে পারে। একটা প্রশ্ন দেয় যে বাড়ির বর্তনীতে যে ফিউজ তার ব্যবহার করা হয় সেই ফিউজ তার কেমন হওয়া দরকার। মানে আমাদের দেখবে একটা ফিউজ থাকে না, গোটা একটা বোর্ডের মধ্যে, আমাদের যে কারেন্টের বোর্ডগুলো সেই বোর্ডের মধ্যেও ফিউজ থাকে। তাছাড়া গোটা ঘরের মধ্যে, গোটা বাড়িতে যে কারেন্টটা চলছে সেই সাপ্লাইয়ের জন্য একটা ফিউজ থাকে। তো ফিউজের মধ্যে একটা সরু তার লাগানো থাকে। তা সেই তারটার কাজ কি, মানে তারটা কেমন হওয়া দরকার সেইটাই জিজ্ঞাসা করেছে। তো ফিউজ তারটা হওয়া দরকার কম গলনাঙ্কযুক্ত, তার মানে কম তাপেই যাতে গলে যেতে পারে। এর গলনাঙ্ক কম হওয়ার দরকার কেন? এই তারটার গলনাঙ্ক কম হওয়ার দরকার কেন? কারণ হচ্ছে যখন কোনো না কোনো সময়, অনেক সময় কি হয়, বেশি তারের মধ্যে দিয়ে বেশি কারেন্ট চলে আসে। হ্যাঁ, কোনো ফল্ট হওয়ার জন্যই, কোনো ভুলভ্রান্তির জন্যই বেশি কারেন্ট চলে আসতেই পারে, না আসার কোনো কারেন্টের জিনিস হতেই পারে ভুলভ্রান্তি। তো কারেন্ট চলে আসলে তখন যাতে পুরো ঘরের মধ্যে বা বাড়ির মধ্যে যত ইলেকট্রনিক্স জিনিস আছে, যেমন টিভি হতে পারে, ফ্যান হতে পারে, কম্পিউটার হতে পারে, ইত্যাদি ইত্যাদি যত ধরনের মেশিনপত্র আছে সেগুলো যাতে নষ্ট না হয়। এবার কী হয়, গলনাঙ্ক তো কম গলনাঙ্ক ওই তারটার, তার মানে বেশি যখন সাপ্লাই আসবে তখন ওই যে সরু তারটা, সেই তারটা গলে যাবে, পুড়ে যাবে, গলে গিয়ে গোটা বাড়ির মধ্যে কারেন্টের সাপ্লাই বন্ধ করে দেবে। ফলে জিনিসপত্রগুলো নষ্ট হয় না, শুধুমাত্র এই তারটা পুড়ে যায়, পুড়ে জিনিসপত্রগুলো বেঁচে যায়। তো এই কারণেই তারটার গলনাঙ্ক কম গলনাঙ্কযুক্ত আর কি তার ব্যবহার করা হয়ে থাকে। আর এই তারটা বানানোর জন্য দুটো জিনিসের মিশ্রণ দিয়ে বানানো হয়। একটা হচ্ছে সীসা এবং টিন, এই দুটো মিলে তাই তৈরি করা হয় ওই তারটা, ঠিক আছে? প্রশ্ন জিজ্ঞাসা করতে পারে যে ফিউজ তার বানানোর জন্য কোন দুটো ধাতুর মিশ্রণ দিয়ে তৈরি করা হয়? তো সীসা আর টিন। এবার প্রশ্ন যে সীসা যদি আলাদা করে শুধু লাগানো হয় বা টিন জাতীয় কোনো তার যদি লাগানো হয় তাহলে কি প্রবলেম? মানে সীসার গলনাঙ্ক যা আর টিনের গলনাঙ্ক যা, এই দুটোকে মিশিয়ে দেওয়ার পরে এই দুটোর গলনাঙ্ক, মানে মিশিয়ে যে তারটা তৈরি করা হবে তার গলনাঙ্ক অনেক কম হয়। আর আলাদা আলাদা করে যদি লাগানো হয়, মানে শুধু যদি সীসা লাগানো হয় বা শুধু টিন লাগানো হয়, তাদের গলনাঙ্ক অনেক বেশি হয়। দুটোকে মিশিয়ে দিলে এদের গলনাঙ্ক কমে যায়। তাপ যদি বেশি চলে আসে তখন পুড়ে যাবে, তো ইলেকট্রনিক জিনিসপত্র বেঁচে যাবে। এই হচ্ছে কারণ, বোঝা গেল? এবার যেটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে হিমমিশ্র। হিমমিশ্র বলতে কি বোঝানো হয়? হিমমিশ্র কি? হিমমিশ্র হচ্ছে বরফের সাথে নুন মেশানো হয়। সেই বরফের সাথে একটা নির্দিষ্ট পরিমাণ বরফের সাথে নির্দিষ্ট পরিমাণ নুন মেশানো হয়। মেশালে কি হয়, এই বরফের উষ্ণতাটা কমে যায়, তার মানে বরফটা গলবে কম। উষ্ণতা কমে যাচ্ছে, তার মানে বরফ গলবে কম। অর্থাৎ এই বরফের মধ্যে করে কিছু জিনিসপত্র, মানে সেটা যে কোনো জিনিস হতে পারে, মাছ হতে পারে, ওষুধ হতে পারে, কোনো সামগ্রী এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে, বা স্টোর করে রাখতে, অর্থাৎ জমিয়ে রাখতে, বা সেই জিনিসটা যাতে নষ্ট না হয় তার জন্য রেখে দিতে আমাদের সাহায্য করে। এই জিনিসটাই মূলত হিমমিশ্র। পদার্থের গলনাঙ্ক যে বিষয়ের উপর নির্ভর করে তাহলে এই তিনটে: কঠিনের প্রকৃতির উপর, তার মানে কোনো একটা সলিড জিনিস আছে, ধরো বরফ, এই বরফটা কেমন সেইটার উপরে ডিপেন্ড করছে, তার মানে প্রকৃতি। কঠিনের অন্য পদার্থের উপস্থিতি, মানে এই বরফের সাথে যদি আমি লবণ যোগ করি তার মানে এর উষ্ণতা কমে যায়, তার মানে এর হিমাঙ্কটা কি হচ্ছে, কমছে না বাড়ছে, সেটা আমার এর মধ্যে কঠিনের অন্য পদার্থ মেশানো বা উপস্থিতির উপরে ডিপেন্ড করছে। তারপরে হচ্ছে কঠিনের গলনাঙ্ক আর কি, এই তিনটে। আরেকটা কি, চাপ, মানে চাপ যদি বাড়ানো হয় বা কমানো হয় সেটার উপরে ডিপেন্ড করছে, মানে বরফ দুটো খণ্ডকে যদি যুক্ত করতে হয় তাহলে চাপ বাড়াতে হবে। তো এই যে জিনিসগুলো, এই তিনটে জিনিসের উপরে ডিপেন্ড করছে কে, পদার্থের গলনাঙ্ক। এবার আমাদের কিন্তু ওই শুধুমাত্র বরফ দিয়েই যে ভাববা তা কিন্তু না, অন্য কিছু হতে পারে। যেরকম এই যে সীসা আর টিন দুটোকে মেশালাম, মিশিয়ে যেটা কম গলনাঙ্কযুক্ত একটা তার তৈরি করলাম। এই যে ব্যাপারগুলো এইগুলো মাথায় রাখতে হবে। তো এবার আমরা পরের টপিকে চলে এসেছি লিন তাপ সম্পর্কে। লিন তাপটা বোঝা অবশ্যই প্রয়োজন, ইম্পর্টেন্ট একটা জায়গা। বলছে এটা আগের ক্লাসেও বোধহয় ছিল, হ্যাঁ। তো
একবার ভালো করে বোঝো। বলছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনে লিনতাপ বলে। বোঝা যায়নি? আমি শিওর। আর একটু ভালো করে বোঝে। বলছে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, মানে একক ভর বলতে বোঝায় সেটা 1 গ্রাম হতে পারে, 1 কেজি হতে পারে। তা ধরে না 1 গ্রামের একটা বস্তু আছে, পদার্থ আছে, তো ধরে নিচ্ছি 1 গ্রাম একটা বরফ আছে, 1 গ্রামের একটা বরফ আছে, ঠিক আছে? সেই এটা ধরে নাও বরফটা। তো এই বরফটা, এই 1 গ্রাম বরফটা আমি এর উষ্ণতার পরিবর্তন হবে না, মানে এটা বরফ মানে 0°C টেম্পারেচারে আছে, তো ওর আমি উষ্ণতার পরিবর্তন করব না। ওটা 0° যেরকম আছে সেরকম 0°C থাক। আমি যদি ফ্রিজের মধ্যে থেকে বাইরে এনে বরফের টুকরোটাকে রেখে দিই, তাহলে খালি অবস্থায় থাকতে থাকতে, মানে বাতাসের মধ্যে থাকতে থাকতে ওটা হচ্ছে 0°C টেম্পারেচার থাকতে থাকতেই ওটা জলে কনভার্ট হয়ে যাবে। বাইরে এনে রেখে দিলে ওটা জলে কনভার্ট হয়ে যাবে, বরফটা জলে রূপান্তরিত হলো। কিন্তু ওই জলের উষ্ণতা আমি যদি মেপে দেখি তাহলে দেখতে পাবো ওটা 0°C আছে। তার মানে বরফ থেকে জলে কনভার্ট হয়ে গেল, বাট উষ্ণতার পরিবর্তন ঘটেনি। তো সেটাই বলেছে, একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে, উষ্ণতা চেঞ্জ হয়নি, না ঘটিয়ে যদি শুধু অবস্থার পরিবর্তন ঘটানো হয়, অবস্থার পরিবর্তন হয়েছে, ওই কঠিন থেকে তরলে অবস্থায় রূপান্তরিত হয়েছে, ঘটানো হয়, তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে, বাইরে থেকে তাপ গ্রহণও করতে পারে অনেক সময়, আবার অনেক সময় ছেড়েও দিতে পারে, সেটা আলাদা আলাদা বস্তুর ক্ষেত্রে আলাদা 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 হবে। তখন ওই পদার্থ বাইরে থেকে যে পরিমাণ তাপ গ্রহণ বা বর্জন করে সেই পরিমাণ তাপকেই ওই পদার্থের ওই অবস্থা পরিবর্তনের লিনতাপ বলে। ওই অবস্থার যে চেঞ্জ হচ্ছে, সেই চেঞ্জ হওয়ার পরিবর্তনের যে আর কি অবস্থাটা, সেইটাকে আমরা লিনতাপ বলে থাকি। ওই লিনতাপের সিজিএস একক হলো ক্যালোরি পার গ্রাম, মনে রাখবা, ক্যালোরি পার গ্রাম। এবার এই ছকটাকে মনে রাখা খুব 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 প্রয়োজন। লিনতাপ তো ইম্পর্টেন্ট একটা টপিক, এটা তো আর আলাদা করে বলার কিছু নেই। এবং এই যে টপিকটা এখন এই যে ছকটা, এই জায়গার যে জিনিসটা, এটাকে ভালো করে বোঝার চেষ্টা করো। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট। 1 গ্রাম বরফ, 1 গ্রাম বরফকে, 1 গ্রাম, মাত্র 1 গ্রাম বরফকে, সেটা 0°C টেম্পারেচারে আছে, ওকে যদি প্লাস চিহ্ন দেওয়া হয়েছে, তার মানে গ্রহণ করানো হচ্ছে, এর মধ্যে দেওয়া হচ্ছে 80 ক্যালোরি তাপ, মানে এই 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দেওয়া হচ্ছে, গ্রহণ করানো হচ্ছে। দেওয়ার ফলে এই বরফটা কি হবে? গলন হবে, বরফের গলন হবে। এই কঠিন থেকে বরফ থেকে জলে রূপান্তরিত হলো, তার মানে গলন হচ্ছে। তো হওয়ার পরেও দেখা যাবে যে 1 গ্রাম জল 0°C উষ্ণতাতেই আছে, 0°C উষ্ণতাতেই আছে। আমি একটু আগে এই জিনিসটাই বললাম যে এইরকম যখন হবে সেটা লিনতাপের জন্য হচ্ছে। আবার এর উল্টো প্রসেস হতে পারে যে 1 গ্রাম বরফ আছে যেটা 0°C উষ্ণতাতে আছে, সেখান থেকে আমি যদি সেই বরফটাকে সেই জলটাকে যদি আমি বরফে রূপান্তরিত করতে পারি এবং তা যদি 0°C উষ্ণতাতে থাকে, সেক্ষেত্রে আমার 80 ক্যালোরি তাপ এই জলটা ছেড়ে দেবে। মাইনাস দেওয়া মানে ছেড়ে দেওয়া, বিয়োগ করে দিচ্ছে। তার মানে 1 গ্রাম বরফের থেকে 0°C উষ্ণতা থেকে এখানে তো আসছে, তো আমার সেটা হওয়ার জন্য মাইনাস 80 ক্যালোরি তাপ ছেড়ে দিতে হচ্ছে। কোথা থেকে ছাড়ছে? এই জল থেকে ছেড়ে দিচ্ছে, জলটা ছেড়ে দিচ্ছে 80 ক্যালোরি তাপ, জল ছেড়ে দিচ্ছে। আর এই জল থেকে কঠিনে রূপান্তরিত হচ্ছে, মানে বরফে কনভার্ট হচ্ছে, এই ঘটনাকে কি বলে? কঠিনীভবন। তো এই জিনিসটা এই ছকের মধ্যে আমরা লিখেছি, যেটা আগের ক্লাসে অর্থাৎ আই থিঙ্ক 7-এ ছিল। এখান থেকে একটা প্রশ্ন করে যে বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 80 ক্যালোরি পার গ্রাম, দেখো CAL পার গ্রাম লেখা, তো এই যে জিনিসটাই কিন্তু লেখা হয়েছে 80 ক্যালোরি পার গ্রাম এককটা। তো বরফ গলনের লিনতাপ 80 ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো? 80 ক্যালোরি পার গ্রাম বলতে বোঝানো হয় প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপে, এই কথাটা জুড়তে হবে, জুড়ে 0°C উষ্ণতায় 1 গ্রাম বরফকে 0°C উষ্ণতাতে 1 গ্রাম জলে রূপান্তরিত করতে হলে আমার হচ্ছে 80 ক্যালোরি তাপ গ্রহণ করতে হয়, 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে বা গ্রহণ করতে হবে, 80 ক্যালোরি তাপ প্রয়োগ করতে হবে বা গ্রহণ করাতে হবে। নোটসের মধ্যে লেখা আছে, ওখান থেকে দেখে নেবা ভালোভাবে। তাহলে এই প্রশ্নের অ্যান্সার গেল। এই পাশের টপিকগুলো সব ক্লিয়ার, এবারে এই পাশেরগুলো এক এক করে বোঝাবো। বলেছে বরফের টুকরোর মধ্যে, এখন একটা বরফ আছে যার ব্ল্যাক কালি দেখেছি, তার মাঝখানে গর্ত করে ওর মধ্যে জল ভরে দেওয়া হয়েছে। তা বলেছে গর্ত করে জল রাখলে ওই জল জমে কি বরফ হয়ে যাবে?
না যাবে না, যাবে না। প্রথম কথা হচ্ছে যাবে না। এবার কেন যাবে না, তার কেন কারণটা লিখতে বলেছে। তা যাবে না কেন, কারণ হচ্ছে এই বরফ বরফ কত ডিগ্রি সেলসিয়াস আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে আছে। আর এই যে তরলটা, এই তরলটাও আমার বরফে কনভার্ট করার জন্য 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতে নিয়ে যেতে হবে। তা সহজ কথা, এই বরফের মধ্যে যেহেতু জলটাকে রাখা হয়েছে, তার মানে এই জলটা বরফে কনভার্ট হওয়ার জন্য, এই জলটা বরফে কনভার্ট হওয়ার জন্য, দেখো এই জল যখন 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা থাকে, সেখান থেকে আমি যখন বরফে কনভার্ট করি, সেই বরফটা তো 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতাতেই থাকে, কিন্তু এই জলের থেকে কিন্তু 80 ক্যালোরি তাপ ছেড়ে দিতে হয়। তো সেই 80 ক্যালোরি তাপ যখন ছেড়ে দেবে, এই ধরো জলটা 80 ক্যালোরি তাপ ছেড়ে দিল, 80 ক্যালোরি তাপ ছেড়ে দিল, আর ওই যে 80 ক্যালোরি তাপ ছাড়লো, সেটা গ্রহণ করলো কে, গ্রহণ কিন্তু এই বরফ করেছে। আর এই বরফ যখন গ্রহণ করবে, তখন কিন্তু বরফটা কিছুটা গলে যাবে, গলে গিয়ে এবার বরফ যেহেতু একটু গলে গেল, আর ওইদিকে জলও একটু তাপ ছেড়ে দিয়েছে যেটা গ্রহণ করে, তার মানে দুদিক থেকে ইকুয়াল হয়ে যাবে, দুদিক থেকে ইকুয়াল হয়ে যাবে, আর কেউ তাপ গ্রহণ বা বর্জন করবে না। জল তো ওখানে তাপ ছেড়েছিল, বরফ সেই তাপটা টেনে নিয়েছিল, আর কিন্তু এটা হবে না। তার মানে এই কারণের জন্যই, যেহেতু দুজনেই নেওয়া দেওয়া কিছুই হচ্ছে না, যদি বরফটা যদি আরও তাপ টেনে নিতে পারতো, তাহলে না এই জলটা বরফে কনভার্ট হয়ে যেত। যেহেতু আর টানছে না, যেহেতু আর টেনে নিচ্ছে না, গ্রহণ করছে না, তাই আর সেটা জলে বরফে আর রূপান্তরিত হবে না, যে অবস্থায় আছে সেই অবস্থায় থেকে যাবে। এই জিনিসটাকে ভালো করে যদি লিখতে চাও, তাহলে তোমার ওই নোটসটাকে দেখবে, লিখে নেবে ওখান থেকে দেখে দেখে। নেক্সট টপিকে চলে যাবো। এটা গেল। বলেছে হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা বোধ হয় কেন, এটা লেখা নেই, তো বিষয়টা আমি বলি। এখন এই হাতের তালুর উপরে এই জায়গাটায় আমি স্পিরিট বা ইথার ঢালবো। নেল পালিশ, মেয়েরা তো নেল পালিশ পরে, ওইটা যদি ছোটোবেলায় দেখবে যে বাড়িতে কোনো দিদি, পিসি, মাসি, হ্যান ত্যান কেউ যদি থাকে, তা তোমার উপরে প্রয়োগ করবে, তুমি যদি ছেলে হও। যখন ছোটোবেলায় ধরো নখে টখে লাগিয়ে দিত, তো তখন ঠান্ডা লাগতো। হ্যাঁ, তো সেইটা থেকে আমার এক্সপিরিয়েন্স আছে যে ঠান্ডা ঠান্ডা লাগে। তো সেইটা থেকে আমি যদি বলি, আমি যদি হাতের উপরে স্পিরিট বা ইথার জাতীয় জিনিস রাখি, মেশাই, বা এখানটা যদি ফেলে দিই, তাহলে ঠান্ডা বোধ হয়। কারণ কি, কারণ ওই যে স্পিরিট বা ইথারটা না উদ্বায়ী পদার্থ, মানে ওটা দ্রুত বাষ্পে কনভার্ট হয়ে যায়। ওই যে জলটা, ওটা দ্রুত বাষ্পে রূপান্তরিত হয়। তো ওই যে স্পিরিট বা ইথারটা যেহেতু বাষ্পে কনভার্ট হতে চাইছে, তার মানে ওর মধ্যে ওই স্পিরিট বা ইথারটা পরিবেশ থেকে এবং আমার শরীরের যে জায়গাটা রাখা আছে সেখান থেকে কিছুটা তাপ গ্রহণ করে। বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য কি প্রয়োজন, তাপ প্রয়োজন। তো যে তাপটা আমার শরীর থেকে টেনে নেয়, শরীরের মধ্যে থেকে টেনে নেয়, ফলে ভেতরটা, যেহেতু শরীরের মধ্যে থেকে তাপটা টেনে নিচ্ছে, তার জন্য ভেতরটা ঠান্ডা হচ্ছে, মানে শরীরের ওই অংশটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই আমরা ঠান্ডা বোধ করি আর কি, হাতে স্পিরিট বা ইথার ঢাললে। এটাই মূল কথা, যেটা ভালোভাবে লেখা রয়েছে নোটসের মধ্যে, পড়ে নেবে। এটাই মূল কথা। গরমকালে ঘামে ভেজা শরীর নিয়ে যদি আমরা ফ্যানের নিচে দাঁড়াই, তাহলে আমাদের ঠান্ডা বোধ হয়। সেম রিলেটেড টপিক। এইটা এই তিনটে সেম রিলেটেড আর কি, টাইপের কোশ্চেনটা সেম হবে, মানে অ্যান্সার আমার সেম টাইপেরই হবে। তাই কি বলছে, গরমকালে ঘামে ভেজা শরীর নিয়ে আমি যদি ফ্যানের নিচে দাঁড়াই, তাহলে আমাদের আরাম বোধ হয়। কেন হয়? কারণ আমাদের শরীরের যে লেগে থাকা যে জলটা বা ঘামটা, সেটা দ্রুত বাষ্পীভূত হতে চাই, বাষ্পে কনভার্ট হতে চাই। হ্যাঁ, বাষ্পে কনভার্ট হওয়ার জন্য প্রয়োজনীয় যে তাপটা, সেটা আমাদের শরীরের ভেতর থেকে গ্রহণ করে, টেনে নেয় আর কি, শরীরের ভেতর থেকে নিয়ে নেয়। ফলে আমাদের শরীরের ভেতরটা ঠান্ডা হয়ে যায়, যে কারণে আমাদের ঠান্ডা বোধ হয়। এটা গেল গরমকালের কথা। গরমকালে কুকুর জিভ বার করে দিয়ে লালা ঝরায়, কারণ ওদের গায়ে কোনো চামড়ায়, আমাদের যেরকম ঘর্মগ্রন্থি আছে, আমরা ঘামি, কিন্তু ওদের গায়ে কোনো ঘর্মগ্রন্থি নেই। ওরা জিভটাকে বের করে দিয়ে লালা ঝরায়, কারণ যখন লালা ঝরায়, তখন ওদের ওই যে জিভের যে লালাটা, সেটা বাষ্পীভূত হয়, বাষ্পে কনভার্ট হয়, এবং সেই সময় জিভের মধ্যে থেকে প্রয়োজনীয় তাপটা জিভের মধ্যে থেকে টেনে নেয়। শরীর যে বাষ্পে কনভার্ট হওয়ার জন্য প্রয়োজনীয় লিন তাপটা টেনে নিচ্ছে, ফলে শরীরটা ঠান্ডা থাকে, মানে জিভের ওই ভেতরটা ঠান্ডা হয়ে যাচ্ছে, ফলে শরীরটা ঠান্ডা থাকে। এই কারণেই গরমকালে কুকুর আর কি জিভ বের করে লালা ঝরায়। ক্লিয়ার হলো? পারদ থার্মোমিটারের কুণ্ডে ভিজে কাপড় জড়িয়ে রাখলে থার্মোমিটারের পাঠ কমে যায় কেন? একটু ব্যাপারটা যদি একটু ছবি এঁকে বোঝায়, তাহলে হচ্ছে এই রকম অনেকটা। এটা যদি থার্মোমিটার হয়, তাহলে থার্মোমিটারের মাথার এই পাশটা সরু হয়, তো ওইটাই বলেছে থার্মোমিটার কুণ্ডে।
ঠিক আছে। এই জায়গাটা যদি ভিজে কাপড় পেঁচিয়ে রাখা হয় তাহলে তাহলে দেখা যায় যে এই পারদের যে পাট সেটা ধীরে ধীরে কমে যায়। কেন? তো কমে যাওয়ার কারণ হচ্ছে এই থার্মোমিটার এই জায়গাটা, এই যে অংশটা কুণ্ড, ওই কুণ্ডে যখন ভিজে কাপড় পেঁচিয়ে রাখা হয় তখন এই ভিজে কাপড়ের অংশ থেকে তাপ আর কি, ওই যে ভিজে কাপড়টা সেখান থেকে জল বাষ্প কনভার্ট হতে চাই, বাষ্পে রূপান্তরিত হতে চাই, ফলে প্রয়োজনীয় লিনতাপটা ভেতর থেকে আর কি শোষণ করে, ওই যে কুণ্ড থেকে আর কি টেনে নেয়, প্রয়োজনীয় যতটা লিনতাপ নেওয়ার মতন সেটা টেনে নিচ্ছে, ফলে ভেতরের অংশটা ঠান্ডা হয়ে যায়, ভেতরের ওই কুণ্ডের অংশটা ঠান্ডা হয়ে যায়। আর কুণ্ডের অংশটা যখন ঠান্ডা হয়ে যায় তখন এমনি পাট ধীরে ধীরে কমতে থাকবে। এই কারণেই মূলত ভিজে কাপড় পেঁচিয়ে রাখলে পাটটা কমে যাচ্ছে, কুণ্ড আর কি পাট ধীরে ধীরে কমতে থাকে। ক্লিয়ার হলো? দেখো আরও একটা ছক আমি তৈরি করে নিয়েছি, এটা বোঝাই। দেখো, হ্যাঁ, এখানে বলা হয়েছে 1 গ্রাম জল আছে, 1 গ্রাম জল যেটা 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, মানে ফুটছে আর কি, হ্যাঁ, 1 গ্রাম জল। তো ওইটা 1 গ্রাম জলটা যখন 1 গ্রাম বাষ্পে পরিণত হয়, যেটার অবস্থা ওই অবস্থায় বাষ্পে পরিণত হলো, কিন্তু ওইটা কিন্তু টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াসে আছে, জাস্ট বাষ্পে পরিণত হয়। যেরকম বরফের ক্ষেত্রে হচ্ছিল 0 ডিগ্রি সেলসিয়াস থাকছিল, তরল বা বরফ দুটোই। তো এইরকম 1 গ্রাম জল যখন বাষ্পে পরিণত হচ্ছে ফুটন্ত অবস্থায়, জাস্ট সাথে সাথে বাষ্পে পরিণত হওয়ার সাথে সাথে ওটা 100 ডিগ্রি সেলসিয়াসে আছে। তো এই যে এই ঘটনাটাকে তো বাষ্পীভবন বলে, মানে তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তার মানে এটাকে বাষ্পীভবন বলে। আর এই বাষ্পে পরিণত হওয়ার জন্য 537 এই জলটা 537 ক্যালোরি তাপ শোষণ করছে, প্লাস চিহ্ন দেওয়া, তার মানে গ্রহণ করছে, জলটা 537 ক্যালোরি তাপ গ্রহণ করছে। এই ভ্যালুগুলো মনে রাখবে, হ্যাঁ, এই ভ্যালুগুলো মনে রাখবে। আগের ছকে যেরকম প্লাস 80 ক্যালোরি তাপ বলা হলো, তো ওই রকম ভ্যালুগুলো মনে রাখবে। তাপ গ্রহণ করলো এই 80 ক্যালোরি তাপ, 80 ক্যালোরি বলছে, 537 ক্যালোরি তাপ গ্রহণ করলো জলটা, তারপরে বাষ্পে রূপান্তরিত হলো। এইবার এই বাষ্পটা যখন আবার জলে কনভার্ট হবে তখন 537 ক্যালোরি তাপ ছেড়ে দেবে। কে ছেড়ে দেবে? এই বাষ্পটা ছেড়ে দেবে। ছেড়ে দিয়ে যখন তরলে পরিণত হবে, এই ঘটনাটাকে বলেছে ঘনীভবন। দেখবে ঘনীভবন কয়েকটা পরে আছে টপিকটা। তো ঘনীভবন এইটাই, যে বরফ থেকে বাষ্প থেকে জলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। অর্থাৎ বাষ্প আছে, সেখান থেকে জমতে যেটা ঘনীত হচ্ছে আর কি, ঘন হয়ে জমে যেটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে জল, তার মানে তরল পদার্থ, তার মানে এটাকে ঘনীভবন বলা হয়। ক্লিয়ার হলো? বাষ্পীভবন কাকে বলে? তরল অবস্থা থেকে বাষ্পে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলা হয়। বাষ্পীভবন কাকে বলে? তরল অবস্থা থেকে, তরল এইটা ছিল, জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, এই ঘটনাকে বাষ্পীভবন বলা হয়। ঠিক আছে, এখানটায় ঘনীভবন বলেছিলাম। ঘনীভবন তাহলে কাকে বলে? বাষ্প থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে বাষ্পীভবন বলে। বাষ্প অবস্থা থেকে তরলে পরিণত হওয়ার ঘটনাকে ঘনীভবন বলা হয়। এবারে একটা নতুন শব্দ, বাষ্পায়ন। বাষ্পায়ন কাকে বলে? যে কোনো উষ্ণতায় কোনো তরলের উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে রূপান্তরিত হওয়ার ঘটনাকে বলা হচ্ছে বাষ্পায়ন। তার মানে এরকম একটা ধরো পুকুর আছে, পুকুরের উপরের যে জলের যে একদম উপরের লেয়ারটা, সেইখান থেকে বাষ্পে কনভার্ট হয়ে যাবে, ওই জলের লেয়ারটা বাষ্পে কনভার্ট হবে, মানে উপর থেকে আস্তে 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 যখন ভাপ বেরিয়ে সেটা যখন বাষ্পে পরিণত হবে তখন সেটাকে বাষ্পায়ন বলা হয়। ক্লিয়ার হলো? এইটার উপরে বেস করে জামা কাপড় কিন্তু শোকায়। আমরা যখন রোদ্দুরে দিই তখন ওই আস্তে 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 লেয়ারের উপর থেকে বাষ্প হয়ে বেরিয়ে যায়, জলটা হয়ে আমাদের জামা কাপড় শুকিয়ে যাচ্ছে। এবার আমরা যদি কোনো একটা মোটা জামা শুকাতে দিই তাহলে সেটা বেশি টাইম ধরে শুকাবে, কারণ তার লেয়ারটা অনেকটা মোটা হয়ে গেছে, তার মানে ধীরে 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 ভেতরের দিকে আস্তে আস্তে শুকাতে থাকবে। তো যাই হোক, এর উপরে একটা বেস করে একটা প্রশ্ন করে যে শীতকালে ভেজা কাপড় বর্ষাকালের তুলনায় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন? শীতকালে আর কি ভেজা কাপড় তাড়াতাড়ি শুকাচ্ছে, কেন শুকাচ্ছে, এটার কারণ জিজ্ঞাসা করা আছে। বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে, কিন্তু শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকে, যে কারণে বাতাসে যেহেতু জলীয় বাষ্প কম, তার মানে কোনো একটা যদি ভিজে কাপড় মেলে দেওয়া হয় বা শুকাতে দেওয়া হয় তখন তার ওই যে লেয়ারটা থেকে জলটা দ্রুত বাষ্পীভূত হয়। বাতাসে ধরো সহজে যদি বলি, বাজারে যদি প্রচুর আলু থাকে, মানে এত পরিমাণে ফসল হয়েছে আলুর, তাহলে আলুর দাম কি হবে? বাড়বে না কমবে? কমে যাবে। তার মানে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ যখন বেশি থাকে তার ভ্যালু তাহলে কমবে না বাড়বে? অবভিয়াসলি কমে যাবে। বাতাসে ধরো বর্ষার সময় প্রচুর জলীয় বাষ্প, মানে প্রচুর জল আছে, তাহলে সেই জলগুলোকে আগে টেনে নেবে, আগে টানবে, বাষ্প আগে রূপান্তরিত হচ্ছে। কিন্তু শীতকালে ওরকম জল কম থাকে বাতাসে,
জলের পরিমাণ বাতাসে কম থাকে, তখন ওই ভিজে ন্যাকড়া চ্যাকড়ার থেকে টেনে নিচ্ছে আর কি, ভিজে ন্যাকড়া চ্যাকড়ার থেকে বাষ্প আর কি হয়ে যায়, জলটা হয়ে গিয়ে তাড়াতাড়ি শুকিয়ে যায়। এই জাস্ট কনসেপ্টটা, হ্যাঁ, ভালো করে লেখা আছে নোটসের মধ্যে, পড়ে নেবে। আর এই যে টপিকটা আর বোঝাচ্ছে না, এটা তোমরা নোট দেখে পড়ে নেবে, আশা করা যায় বুঝে যাবে যে তরলের বাষ্পায়ন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ঠিক আছে, আজকের মতন এই পর্যন্ত থাকছে। এরপরে ঘনীভবন টপিকটাকে পড়াবো এবং বাকি যতটুকু থাকবে সেটা শেষ করে দেবো। ঘনীভবনের আগে পর্যন্ত কমপ্লিট, মানে বাষ্পীভবনের অংশটা যতটা আছে সেটা শেষ হয়ে গেছে। আজকের মতন এই পর্যন্ত থাকছে। ঠিক আছে।